এদের পার্সেন্টেজ যদি দেখা যায় 2% মানুষ, আমাদের 98% মানুষের মাথায় উঠে প্রতিদিন নাচে, আমাদেরকে গালাগাল দেয় আমাদের একজন মহিলা, যার ফলে পশ্চিমবঙ্গের কোনো উন্নয়ন নেই, না স্বাস্থ্য পরিষেবা ভালো, না শিক্ষা পরিষেবা ভালো, না ভূমি সংস্কারটা মন্ত্রিত্ব রয়েছে আমাদের রাজ্যে। তার মধ্যে 35% যদি হয়, শতাংশের হিসাবে মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে, আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকে, শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষদেরকে মমতা ব্যানার্জির সরকার দাস বানিয়ে রেখেছে। তাহলে এখানে পশ্চিমবঙ্গে 35% অফিসিয়ালি মুসলিম সম্প্রদায়ের মানুষ, সেখানে পশ্চিমবঙ্গে 53টা মন্ত্রিত্ব রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে, তার মধ্যে মাত্র মুসলিমদেরকে দেওয়া হয়েছে 5টি মন্ত্রিত্ব। তাহলে তাদের পাওয়া উচিত ছিল 19টি, এবং যে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব মুসলিমদের একটাও দেওয়া হয়নি। ফিরহাদ হাকিম সাহেবকে দেওয়া হয়েছে, যেটা ফিরহাদ হাকিম সাহেব তিনি নিজেই জানেন তিনি মুসলিম কি হিন্দু তিনিই বলতে পারবেন, সে বিষয়ে আমার কোনো এখতিয়ার নেই। তো যেহেতু আর সিদ্দিকুল্লাহ সাহেব তিনি লাইব্রেরি মন্ত্রী হয়েছেন, লাইব্রেরি মন্ত্রী ওনার গত 10 বছরে একটি মাত্র লাইব্রেরি হয়েছে, আর একটাও ওনার ডিপার্টমেন্টে কোনো নিয়োগ করতে পারেনি, অর্থাৎ ওনার নিট রেজাল্ট সারা 10 বছরে ওনার নিজের বেতনটা পেয়েছে কেবল, আর একটা লাইব্রেরি করতে পেরেছে। তাহলে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার সংখ্যালঘু বলতে পারবো না, মুসলিমরা সংখ্যালঘু কখনোই নয়। যেদিন এরা নিজেদেরকে সংখ্যালঘু বলবে না, সেদিন দেখবেন মুসলিমরা রাজনৈতিক ক্ষমতাতে আসবে। কারণ সংখ্যালঘু অ্যাকচুয়ালি যদি হয়, এখানে মমতা ব্যানার্জিরা হচ্ছে সংখ্যালঘু, অর্থাৎ এরা উচ্চ বর্ণের মানুষ, যাদেরকে এক কথা বলে ব্রাহ্মণ। পশ্চিমবঙ্গে মাত্র এরা 2%, এরাই হচ্ছে সংখ্যালঘু। মুসলিমরা পশ্চিমবঙ্গে কখনোই সংখ্যালঘু নয়। এনি হাউ, আজকের যেটা মূল কথা হলো যে পশ্চিমবঙ্গে 53 মুসলিমদের প্রাপ্য ছিল প্রায় 19টি, সেখানে মাত্র দেওয়া হয়েছে 15টি, অর্থাৎ 14টি কম। ঠিক একইভাবে আদিবাসীদের, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসিদের ওই মন্ত্রিত্ব সেভাবে দেওয়া হয়নি। তাহলে এই মন্ত্রিত্বগুলো কারা বেশি এনজয় করছে? এই পশ্চিমবঙ্গে যারা কলকাতায় বসে থাকা উচ্চ বর্ণের হিন্দু, অর্থাৎ ব্রাহ্মণ শ্রেণী যাদের কথা বলা হয়, ব্রাহ্মণ শ্রেণী সম্প্রদায়ের মানুষ কিন্তু পশ্চিমবঙ্গের সব থেকে বেশি রাজনৈতিক ক্ষমতা ভোগ করছে। একটা উদাহরণ নিলে দেখা যাবে যে দেখুন, মমতা ব্যানার্জি একজন ব্রাহ্মণ সম্প্রদায়ের তিনি থেকে আসছেন, হ্যাঁ, আর মমতা ব্যানার্জির হাতে 7টা মন্ত্রিত্ব রয়েছে। তাহলে এর দ্বারা বোঝা যায় তিনি তৃণমূলের মধ্যে যারা এমএলএ আছে তাদের মন্ত্রিত্ব দেওয়ার, অর্থাৎ তাদের দক্ষতা নেই বা তাদের যোগ্যতা নেই, যার ফলে মমতা ব্যানার্জি নিজে 7টা মন্ত্রিত্ব রেখেছে। তার মধ্যে দেখুন, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়, স্বরাষ্ট্র মানে আপনার পুলিশ বিষয়, অর্থাৎ পুলিশ মন্ত্রী, এবং পার্বত্য বিষয় মানে যেটা গোর্খাল্যান্ড সেই বিষয়ে। আচ্ছা, কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার, অর্থাৎ লোক কত নিয়োগ হবে না নিয়োগ হবে, এটা মমতা ব্যানার্জির হাতে রয়েছে। আচ্ছা, তথ্য সংস্কৃতি, 4 ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ও ত্রাণ, অর্থাৎ ভূমি, কারণ পশ্চিমবঙ্গে সব থেকে বেশি দুর্নীতি হয় এই ভূমি দপ্তরে আমরা জানি। বিএলআরও গিয়ে দেখবেন, আপনার ভাইপোর নামে জমি কাকার নামে করে দিচ্ছে, কাকার নামে জমি ভাইপো করে দিচ্ছে, টাকা দিলেই হয়। তাহলে এই মন্ত্রিত্ব কিন্তু মমতা ব্যানার্জির হাতে আছে। তাহলে আপনার ভূমি ও ভূমি সংস্কার মন্ত্রী, আপনার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, অর্থাৎ ওই স্বাস্থ্য, হেলথ মিনিস্টার। আচ্ছা, পরিকল্পনা ও পরিসংখ্যান ও সংখ্যালঘু মাদ্রাসা শিক্ষা বিষয়। তাহলে একজন মহিলা তিনি কিন্তু 7টা মন্ত্রিত্ব নিয়েছেন। একজন মহিলা কিভাবে, একটা পুরুষ পারে না, হিমশিম খেয়ে যায় একটা ডিপার্টমেন্ট, তিনি কিন্তু 7টা ডিপার্টমেন্ট নিয়েছে। এর মানে হচ্ছে একটাই, তৃণমূলের যারা এমএলএ রয়েছে তাদের অযোগ্যতা প্রমাণ করে। এই অযোগ্যতা, শিক্ষা নেই, পরিকল্পনা সম্পর্কে তাদের জ্ঞান নেই, মন্ত্রিত্ব নেওয়ার ক্ষমতা নেই, অর্থাৎ মমতা ব্যানার্জি নিজেই স্বীকার করছে। সেজন্য মমতা ব্যানার্জি নিজে রেখেছে 7টা মন্ত্রিত্ব। দপ্তরের মানুষের দুর্ভোগের প্রতিদিন দুর্ভোগ আরও বাড়ছে। ভূমি সংস্কার দপ্তর যা যা করছে, বিএলআরও থেকে শুরু করে আড়াই থেকে শুরু করে টাকা না দিলে কাজ হয় না, অর্থাৎ দিনের পর দিন এদের কিন্তু দরিদ্র মানুষ, যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, মুসলিম সম্প্রদায়ের পিছিয়ে পড়া মানুষদের কিন্তু জীবন দুর্দশা কিন্তু একেবারে দুর্বিষহ করে তুলে দিচ্ছে ভূমি সংস্কার দপ্তর। এই ভূমি সংস্কার দপ্তর কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে রয়েছে। আর কি আছে? স্বাস্থ্য আছে, পরিকল্পনা ও পরিসংখ্যান বিষয়ে আছে, সংখ্যালঘু এবং মাদ্রাসা শিক্ষা বিষয়ে কিন্তু মন্ত্রিত্ব আছে। আমাদের এখানে প্রশ্ন আছে যে মাদ্রাসাতে আজ পর্যন্ত শিক্ষক নিয়োগ করা হয়নি,
ক্লার্ক নিয়োগ করা হয়নি, আপনার গ্রুপ ডি নিয়োগ করা হয়নি, এবং প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার নেই মাদ্রাসাগুলোতে। এই নিয়ে অন্য একটা ভিডিওতে আমরা আসবো। অর্থাৎ আমি বলতে চাইছি 53টা মন্ত্রিত্বর মধ্যে যেখানে মুসলিমদের পাওনার কথা ছিল 19টি, তাকে দিয়েছে মাত্র 5টি। ঠিক শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসিদেরও মন্ত্রিত্ব যাদের সংখ্যা অনুপাতে দেওয়া নেই। তাহলে এনজয় করছে কারাই? বেশিরভাগ মন্ত্রিত্ব আছে কলকাতায় বসে থাকা 2% এই ব্রাহ্মণ শ্রেণীর মানুষ, কিন্তু তারা কিন্তু এই দখলগুলো করে রেখেছে মন্ত্রিত্ব। মমতা ব্যানার্জির হাতে আছে 7টা। এবার আসে আরেকজন ব্রাহ্মণ মহিলা চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা ভট্টাচার্যের আছে 5টা মন্ত্রিত্ব। তাহলে দুজন মহিলা হয়ে তিনি মন্ত্রী হতে পারেন। আপনার তিনি একজন মহিলা, হ্যাঁ, তাহলে এই দুটো মহিলা, চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে আবার 5টা মন্ত্রিত্ব রয়েছে। তাহলে এই দুটি মহিলার হাতে 5টা 7 আর 5টা 12টা মন্ত্রিত্ব রয়েছে। এর দ্বারা বোঝা যায় তৃণমূলের যারা এমএলএ এমপি, যারা এমএলএ রয়েছে তারা অযোগ্যতা, দক্ষতা নেই, তারা হচ্ছে ল্যাম্প পোস্ট, হ্যাঁ, বাকি সব ল্যাম্প পোস্ট, অপদার্থ। এর দ্বারা প্রমাণ করেন। কারণ তৃণমূল সরকারে দুজন মহিলা, মমতা ব্যানার্জি এবং ভূমি সংস্কার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 5টা মন্ত্রিত্ব নিয়ে রেখেছে। তাহলে বলুন, চন্দ্রিমা ভট্টাচার্য একজন ব্রাহ্মণ মহিলা, তাহলে দুটো ব্রাহ্মণ মহিলা, হ্যাঁ, একজন মুখ্যমন্ত্রী 7টা ডিপার্টমেন্ট রেখেছে, আর চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও একজন ব্রাহ্মণ মহিলা, তাহলে 12খানা মন্ত্রিত্ব নিয়ে রেখেছেন। তাহলে পশ্চিমবঙ্গের উন্নয়ন কিভাবে হবে? পশ্চিমবঙ্গের যারা এমএলএ রয়েছে, যারা পুরুষ এমএলএ রয়েছে, তাদের অযোগ্যতা এটাই প্রমাণ করে যে দুটি মহিলা প্রায় 12টা মন্ত্রিত্ব চালাচ্ছে, আর বাকি সবের অযোগ্যতা, শিক্ষা দীক্ষা কিচ্ছু নাই, যার ফলে তাদেরকে মমতা ব্যানার্জি নিজেই তাদেরকে ঘৃণা করে, বাকি সব এমএলএদেরকে। যার ফলে চন্দ্রিমা ভট্টাচার্য 5টা মন্ত্রিত্ব নিয়ে রেখেছে, আর মমতা ব্যানার্জি 7টা মন্ত্রিত্ব নিয়ে রেখেছে। এই দুই মহিলা 12টা মন্ত্রিত্ব নিয়ে রেখেছে। যার ফলে পশ্চিমবঙ্গের উন্নয়ন কিভাবে হবে? চন্দ্রিমা ভট্টাচার্যের অর্থ দপ্তরের মন্ত্রী, তিনি অর্থমন্ত্রী, এবং তিনি আরও কি আছে, ভূমি ও ভূমি সংস্কারের সহায়ক মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণের সহায়ক মন্ত্রী, আপনার পরিকল্পনা ও পরিসংখ্যানের সহায়ক মন্ত্রী, কর্মসূচি রূপায়ণের সহায়ক মন্ত্রী। অর্থাৎ মমতা ব্যানার্জি এবং চন্দ্রিমা ভট্টাচার্য 12খানা মন্ত্রিত্ব চালাচ্ছে। বাকি সব মমতা ব্যানার্জি হয়তো এই এমএলএদেরকে ভয় পাচ্ছে, এরা চুরি করবে বা এদের যোগ্যতা নেই, এটাই প্রমাণ করে তৃণমূল সরকারের মমতা ব্যানার্জি, এটাই প্রমাণ করছে চন্দ্রিমা ভট্টাচার্য। বাকি যে এমএলএ গুলো রয়েছে তৃণমূলের, নয় তারা চোর আর নয় তারা অশিক্ষিত, দক্ষতা নেই। এটাই প্রমাণ করে যে দুটি মহিলা হয়ে 12টা মন্ত্রিত্ব চালাচ্ছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ, রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব কিন্তু এই দুটি মহিলার হাতে রয়েছে। এর দ্বারা বোঝা যায় তৃণমূল সরকারে যে সমস্ত এমএলএরা রয়েছে তারা নয় চোর, মমতা ব্যানার্জি ওদেরকে ভয় পায়, আর নয় অপদার্থ। যার ফলে এই দুটি মহিলার হাতে 12টা মন্ত্রিত্ব, এটা পৃথিবীর কোনো ইতিহাসে, কোনো সভ্য সমাজে, সভ্য ইতিহাসে আমরা অন্তত দেখিনি, ভারতের ইতিহাসে তো দেখিনি, পশ্চিমবঙ্গের ইতিহাসে যা দেখিনি। অর্থাৎ মমতা ব্যানার্জির উচিত ছিল ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করা, নতুন নতুন লিডার তুলে আনা, এমএলএদেরকে মন্ত্রিত্ব দেওয়া, কিন্তু মমতা ব্যানার্জি সেই কাজটা করলেন না। কারণ একটাই, জানে এই এমএলএদেরকে মন্ত্রিত্ব দায়িত্ব দিলে নয় এরা চুরি করতে পারে বা চুরি করবে, আর নয় এদের দক্ষতা নাই। তাহলে এর দ্বারা প্রমাণ করে যে মমতা ব্যানার্জি, আরেকটা হতে পারে, আরেকটা কারণ হতে পারে, মমতা ব্যানার্জি কারণ কাউকে বিশ্বাস করে না, ক্ষমতা কেন্দ্রীভূত করে রেখেছে, যার ফলে রাজ্যের উন্নয়ন হচ্ছে না। আজকের স্বাভাবিক কথা, দুটো মন্ত্রী মহিলা হাতে 12টা মন্ত্রিত্ব রয়েছে তৃণমূল সরকারের, মানে 25% ক্ষমতা এই দুটি মহিলার হাতে রয়েছে। তাহলে পশ্চিমবঙ্গে তৃণমূলের যারা এমএলএ, তারা কি গরু ছাগল না ভেড়া? নয় তারা চোর, মমতা ব্যানার্জি এটা পরোক্ষভাবে বলতে চাইছে যে এরা চোর, আর নয় গরু ছাগল ভেড়া, এরা যোগ্যতা নাই। তাই চন্দ্রিমা ভট্টাচার্যের মতো একজন ব্রাহ্মণ মহিলার হাতে 5টা ক্ষমতা দেওয়া হয়েছে, 5টা মন্ত্রিত্ব, আর নিজে রেখেছে 7টা। এর দ্বারা বোঝা যায় তৃণমূল সরকার নিজেদের এমএলএ হাতে তো ক্ষমতা দিচ্ছে না, সাধারণ মানুষের হাতে ক্ষমতা এরা দিতে চায় না। এর ফলে আমাদের রাজ্যের কোনো উন্নয়ন হচ্ছে না, না হচ্ছে শিক্ষা, না হচ্ছে স্বাস্থ্য, না কারিগরি বিষয়ে, না ব্যবসা বাণিজ্য, না নতুন নতুন কলকারখানা তৈরি করা হচ্ছে। কারণ মমতা ব্যানার্জি এই এমএলএদেরকে চোর ভাবে বা এদের অপদার্থতা ভাবে, যার ফলে নিজেই 12টা মন্ত্রিত্ব দুটো মহিলার হাতে রেখে দিয়েছে। পশ্চিমবঙ্গের বাকি সব গরু ছাগল ভেড়া এমএলএ, এটাই প্রমাণ করছে মমতা ব্যানার্জি যে এরা অযোগ্যতা রয়েছে। কারণ একটা, আমরা জানি একটা ডিপার্টমেন্ট, একটা পুরুষ মন্ত্রী হলেও সে যথেষ্ট নয়, তার প্রচুর লেবার দিতে হয়। সেখানে 7টা মন্ত্রিত্ব মমতা ব্যানার্জি নিয়ে রেখেছেন।
তিনি কি আকাশে উড়ে উড়ে যায়? না তিনি কি মানব সন্তান? না, তিনি কি আল্লাহ এসে গেছে, না খোদা, না ভগবান, যে 7টা মন্ত্রিত্ব চালাবেন? তার কি ব্রেন ক্যাপাসিটি? তিনি তো মাঝে মধ্যে ভুলভাল তথ্য পরিবেশন করে এবং হাসির খোরাক পরিণত করেছেন। উনি 10টা কথা বলে তার মধ্যে 9টা মানে তথ্য, বিকৃত তথ্য। প্রত্যেকটা কথাটা আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন ইতিহাসকে বিকৃত করেছেন। কখনো বলেছেন আপনার নজরুল নাকি আপনার বলুন না যে মহাকাব্য রচনা করেছেন, আপনার ওই রামায়ণ না মহাভারত লিখেছে নজরুল। আবার চন্দ্রে গিয়েছে ঋত্বিক রোশন। এই সমস্ত তথ্য যদি পরিবেশন করে অ্যাকচুয়ালি আমাদের ছেলেরা অশিক্ষিত হয়ে যাবে। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সেই আইকিউ, সেই মেধা নেই রাজ্য চালাবার, যার ফলে রাজ্যে যে সিপিএমের আমল থেকে কলকারখানা চলে যেতে শুরু করেছে, সেটা আজকে প্রায় এত ব্যাপক পরিমাণে চলে যেতে শুরু করেছে, প্রায় ধ্বংসের মুখে শিল্প কলকারখানা। মমতা ব্যানার্জির গত 13 বছরে একটিও কলকারখানা তৈরি করেনি, নতুন কোনো কলকারখানা, নতুন কোনো মার্কেট স্থাপন করেনি। আপনি নজির দেখাতে পারবেন না। তাহলে কর্মসংস্থান সৃষ্টি হবে কি করে? কর্মসংস্থান সৃষ্টি হবে কি? যেটুকুই কর্মসংস্থান ছিল সেটুকুই আর ফের চড়া দামে বেচে দিয়েছে। কাদের চাকরি বেচেছে? আদিবাসী সম্প্রদায়ের মানুষ, গরিব মেধা, যাদের মেধা ছিল অথচ পয়সা ছিল না, তাদের চাকরিটা, তাদের হকের চাকরিটা, সাংবিধানিকভাবে পাওয়া আদিবাসীদের চাকরিটা, শিডিউল কাস্ট সম্প্রদায়ের হকের চাকরিটা, মুসলিম সম্প্রদায়, সেই দরিদ্র মুসলিম সম্প্রদায়ের যে মেধা ছিল তার চাকরিটা কিন্তু বেচেছে। কারা বেচেছে? এই পার্থ চট্টোপাধ্যায়, এও একজন ব্রাহ্মণ। তাহলে বুঝুন, পশ্চিমবঙ্গে কিন্তু ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষরা লুট চালাচ্ছে। এই যতক্ষণ না আপনারা এইভাবে পশ্চিমবঙ্গের পলিটিক্সটা দেখতে পারবেন, ততদিন কিন্তু আপনারা ঘুরপথে মার খাবেন। পশ্চিমবঙ্গের রাজনীতি কিন্তু দেখুন, শুভেন্দু অধিকারীও একজন বিরোধী দলনেতা ব্রাহ্মণ এবং মুখ্যমন্ত্রীও ব্রাহ্মণ। ভালো করে বুঝুন, পশ্চিমবঙ্গের টোটাল যে সম্পদ, রাজনৈতিক সম্পদ বলুন, আপনার যে সামাজিক সম্পদ বলুন, টোটাল যে রেভিনিউ, সব কিন্তু উচ্চ শ্রেণীর ব্রাহ্মণরা কিন্তু লুটপাট চালাচ্ছে। আজকে ধরুন ওই চাকরি কেলেঙ্কারি বলুন, খাদ্য কেলেঙ্কারি বলুন, সমস্ত কিন্তু উচ্চ শ্রেণীর হিন্দু ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ, যারা কলকাতায় বসবাস করে, যারা জেলাতে যায় না, জেলার মানুষের সুখ দুঃখের ভাগিদার থাকে না, তারাই কিন্তু আপনাদের এই সমস্ত ছেলেদের চাকরি চড়া দামে বেচেছে। মেধার ভিত্তিতে যে চাকরি পাওয়ার কথা সাংবিধানিকভাবে, সেই চাকরি কিন্তু বেচেছে। আবার কি করলেন মমতা ব্যানার্জি এবং মোদি এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ষড়যন্ত্রে ওবিসি ক্যাটাগরি যেটা, সেটা কিন্তু আপনার কি করলো, ব্যান্ড করে দিল, অর্থাৎ নালান ভয়েড করে দিল হাইকোর্ট। বললো ওবিসি যেভাবে সংস্কার করা হয়েছে, যেভাবে সংরক্ষণ দেওয়া হয়েছে, সংখ্যালঘু মুসলিম শুধু পায়নি, এর মধ্যে কিছু পিছিয়ে পড়া মানুষজন আছে, তারা অন্য কাস্টের মানুষজন আছে, তাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু এই মমতা ব্যানার্জি, মোদি আর কলকাতা হাইকোর্টের বিচারপতি সেই ষড়যন্ত্র করে ভোটের আগে এই ওবিসি কাজটা নষ্ট করে দিল। এটা নষ্ট করা আছে। আমরা আইনের ছাত্র, আমরা জানি যে আইনের দুটি কথা বলে, যে আইনটি প্রসিজারাল ল্যাপস বলছে। এরা হাইকোর্টের বিচারপতি যে প্রসিজারাল ল্যাপস মানে কি বলতে চাইছে, যে কোনো ব্যাকওয়ার্ড কাস্টের সংরক্ষণ দিতে গেলে প্রথমে ওই ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে কোন কোন টাইটেল বা পদবি তারা পিছিয়ে পড়েছে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, এটা একটা থার্ড পার্টি সমীক্ষা করবে। সমীক্ষা করার পরে কেন পিছিয়ে আছে, কি করলে এগিয়ে যাবে, সেইগুলো রেকমেন্ডেশন করবে। সেটা মন্ত্রী পরিষদে সেগুলো রেজলিউশন করে পাস করাতে হবে। তারপর করতে হবে আপনার গভর্নরের সই করতে হবে। এইটা একটা সিস্টেম। মমতা ব্যানার্জি কিন্তু এই ধারেনি। হ্যাঁ, সিপিএম আমলে সিপিএমরা এই রিজার্ভেশনটা করে গেছিল চটজলদি করে। তারা কিছু কাস্টকে, মুসলিম সম্প্রদায়ের কিছু কাস্ট এবং অন্যান্য সম্প্রদায়ের কিছু কাস্টকে এই ওবিসি এই লিস্টের মধ্যে এনেছিল। কিন্তু তারা একটা নির্দিষ্ট নিয়মকানুন মেনে করেছিল শেষ বয়সে চলে যাওয়ার সময়, আর শেষ রক্ষা পাওয়ার জন্য এটা করতে চেয়েছিল, কিন্তু সেটা হয়নি। এবার এই মমতা ব্যানার্জি এসে পদবিগুলোকে ইনক্লুড করেছে, কিন্তু পদবিগুলোকে ইনক্লুড করতে গেলে তার যে স্ট্যাটিস্টিক, তার যে রেকমেন্ডেশন, তার যে গবেষণা, সেইগুলো নিয়ে রেকমেন্ডেশন নিয়ে মন্ত্রী পরিষদে পাশ করাতে হয়, তারপর গভর্নরের সই করাতে, এগুলো তিনি করেননি। আইনের ছাত্র হিসাবে বলছি, এটা কোনো ভুল, কিন্তু ভুল নয়। আইনে বলা হয়েছে যে প্রসিজারাল ল্যাপসটা ভুল অবশ্যই,
কিন্তু যদি দেখা যায় ওই সিস্টেমের মধ্যে যে জাস্টিসটা ডেলিভারি করার কথা ছিল সেই জাস্টিসটা ডেলিভারি হচ্ছে, তাহলে প্রসিজারাল ল্যাপস কিন্তু ল্যাপস হয় না। অর্থাৎ আপনি যে কমিউনিটি পিছিয়ে পড়া মানুষকে কিছু সংরক্ষণের মধ্যে সুযোগ সুবিধা দিচ্ছিলেন, তারা পাচ্ছে কিনা, তারা যদি পায় তাহলে প্রসিজারাল ল্যাপসটা নিয়ে কোনো হয় না। এটা একটা চক্রান্ত। মোদি, মমতা আর ক্যালকাটা হাইকোর্টের প্রধান বিচারপতি তারা দেখলে যে মুসলিমদের ওবিসি রিজার্ভেশন রয়েছে, হ্যাঁ, এরা চাকরি পেয়ে এগিয়ে যাবে, শিক্ষা, স্বাস্থ্য মানে আপনার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিকভাবে এগিয়ে যাবে, তাদেরকে পিছিয়ে দাও। এটা একটা ষড়যন্ত্র, আর কিচ্ছু না। এবং এই ষড়যন্ত্রের মূল কারিগর হলো মমতা ব্যানার্জি, মোদি আর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এটা ষড়যন্ত্র করে করা হয়েছে। আপনারা জানেন 2018 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত টোটাল 555 জন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে বিচারপতি নিয়োগ করা হয়েছে। তার মধ্যে 455 জন হচ্ছে ব্রাহ্মণ সম্প্রদায়ের বিচারপতি। তাহলে বুঝুন, আপনি আগামী দিনে যে জাস্টিস পাবেন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে, কিন্তু সেটা ঠিক স্থির না, সেটা নাও পেতে পারেন। এখানেও ষড়যন্ত্র রয়েছে। তারা কলেজিয়ামের মাধ্যমে নিয়োগ হয়েছে। কলেজিয়াম মানে যারা ওই হাইকোর্টের সিনিয়র যারা বিচারপতি বা সুপ্রিম কোর্টের যারা সিনিয়র বিচারপতি, আরও সরকারের 2-1 নিয়ে একটা কলেজিয়াম হয়, তারা রেকমেন্ডেশন করে তারা নিয়োগ করে, কোনো একটা পরীক্ষার মাধ্যমে নয়। অর্থাৎ এখানে 555টা বিচারপতি নিয়োগ করা হয়েছিল হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে। তার মধ্যে 455 জন ছিল ব্রাহ্মণ সম্প্রদায়ের বিচারপতি। তাহলে এবার বুঝুন আপনার দেশটা কোথায়, আপনার রাজ্যটা কোথায়। তাহলে পশ্চিমবঙ্গে আজকে 53টা মন্ত্রীদের মধ্যে মুসলিমদের পাওয়ার কথা ছিল প্রায় 19টি। অফিসিয়ালি মুসলিমদের পার্সেন্টেজ আছে 35%, আর আপনার আনঅফিসিয়ালি আমরা তো জানি প্রায় 40%-এর বেশি। সেক্ষেত্রে অফিসিয়ালি যদি আমি হিসাবটা নিই তাহলে 19টি মন্ত্রিত্ব পাওয়ার কথা ছিল, কিন্তু মমতা ব্যানার্জি দিয়েছে কটা? মাত্র 5টি মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। এবার আরেকটা বিষয়, আমাদের রাজ্যে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট এখনও সংশোধন করা হলো না। মিনিমাম ওয়েজেস অ্যাক্ট যেখানে দিল্লিতে 17,700 টাকা মতো করা হয়েছে। মিনিমাম ওয়েজেস অ্যাক্ট চালু হলে কারা উপকৃত হবে? শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষ ও মুসলিম সম্প্রদায়ের যুবক যুবতীরা কিছু উপকৃত হবে। কারণ এরা মিনিমাম ওয়েজেসটুকুই পাবে বেশি। কারণ যে সরকারের পশ্চিমবঙ্গ মানে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট বলতে বোঝায় যে প্রতি 5 বছর অন্তর মানুষের বেঁচে থাকার জন্য সম্মানের সাথে একটা ওয়েজেস দিতে হবে। যে ওয়েজেসটা না পেলে সাধারণ মানুষ সরকারি কাজে আসতে পারে না, তার জীবন জীবিকা সঠিকভাবে চলতে পারে না। আজকে দিল্লিতে মিনিমাম ওয়েজেস কত? 17,700। পশ্চিমবঙ্গে কি হচ্ছে? মিনিমাম ওয়েজেস এখনও সংশোধন করা হয়নি। আজকে দেখুন পশ্চিমবঙ্গে যারা সিভিক ভলেন্টিয়ার ভাই রয়েছে প্রায় 3 লক্ষের কাছাকাছি, অঙ্গনওয়াড়ি রয়েছে, ICDS এর কর্মীরা আছে, দিদিমণিরা, তাদের মিনিমাম ওয়েজেস অ্যাক্ট অনুযায়ী 17,200 টাকা দেওয়ার কথা। আর এই সিভিক ভলেন্টিয়ার ভাইদের ওখানে দেখবেন সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে বেশিরভাগ আদিবাসী সম্প্রদায়ের মানুষ, শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষ, ওবিসি সম্প্রদায়ের মানুষ এবং মুসলিম সম্প্রদায়ের যুবক যুবতীরা রয়েছে। সেক্ষেত্রে এটা বিশাল অংশ। তাহলে তাদের যদি 17,200 টাকা দেওয়া হয় তাহলে এটা কি খুব বেশি? 17,200 টাকার ন্যূনতম মজুরি, বেঁচে থাকার জন্য এই টাকাটা অবশ্যই দরকার। কারণ একজন সিভিক ভলেন্টিয়ার ভাই বলুন, একজন শিডিউল ট্রাইব আপনার ICDS এর কর্মী বলুন, এদের কিন্তু সংসার চলে না। হ্যাঁ, যার ফলে এদের কিন্তু আপনার এই মিনিমাম ওয়েজেস একটা চালু করলে অনেকটা পিছিয়ে পড়া মানুষজনদের কিন্তু সেটা হবে। তাহলে এখানে কি হলো? পশ্চিমবঙ্গে যত সব দুর্নীতি হলো, আজকের উচ্চ শ্রেণীর চার্ট দেখুন, যে মানিক ভট্টাচার্য, পার্থ ভট্টাচার্য, এই পার্থ চ্যাটার্জি, এরা সব কিন্তু 2% উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ। এরা কিন্তু এই SSCর টাকা বেশি লুট করেছে। হ্যাঁ, SSCর চাকরির টাকা কাদের টাকা? পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়ের যারা মেরিট ছিল তার হকের চাকরিটা, আদিবাসী সম্প্রদায়ের যে পিছিয়ে পড়া মেরিট ছিল তার হকের চাকরিটা, শিডিউল কাস্ট সম্প্রদায়ের পিছিয়ে পড়া যুবক যুবতীর হকের চাকরিটা কারা বেঁচে খেলো? এই 2% উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ, এই মমতা ব্যানার্জির সরকারের পার্থ চ্যাটার্জি, তার গার্লফ্রেন্ড, এরাই কিন্তু টাকাটা খেলো। এদের কাছে সিংহভাগী টাকা আছে, এদের কাছে 12 টাকা আছে। তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতি আপনারা কিন্তু ভাবতে শুরু করুন। তৃণমূল না, CPM না,
এরা উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ, এরা লুটপাট চালাচ্ছে। কাদের লুটপাট চালাচ্ছে? মুসলিম যুবক যুবতীদের হকের চাকরিটা লুটে খেয়েছে। আদিবাসীদের যে মেরিট ওয়ালা ছেলে যে পড়াশোনা করেছে 28-30 বছর বিএড এমএড করেছে, এমএ করেছে, মুসলিম সম্প্রদায়ের পিছিয়ে পড়া যে গরিব ছেলেটি বিএড করেছে, এমএ করেছে, 27-28 বছর লেগে গেছে। শিডিউল টাইপ সম্প্রদায়ের মানুষের যে যুবক যুবতীটা যারা বিএ পড়েছে, এমএ পড়েছে, বিএড করেছে, তাদের 27-28 বছর, তাদের প্রাপ্য চাকরিটা এই পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য, এরা ব্রাহ্মণরা, এই 2% ব্রাহ্মণরা এই চাকরিটা বেচে খেয়েছে। ভালো করে দেখুন, আপনারা অন্যভাবে দেখুন যে পশ্চিমবঙ্গে কারা লুট চালাচ্ছে। ব্রাহ্মণ শ্রেণীর মানুষ কিন্তু পশ্চিমবঙ্গে লুট চালাচ্ছে। আজকের শুভেন্দু অধিকারী একজন ব্রাহ্মণ, নিজেকে বলে ব্রাহ্মণ। অভিষেক ব্যানার্জি নিজেকে বলে ব্রাহ্মণ। তাহলে আজকের বিরোধী দলনেতা ব্রাহ্মণ, আজকের মুখ্যমন্ত্রীও ব্রাহ্মণ। আর শুভেন্দু অধিকারী কি বলছে? যে যে আমার সাথে থাকবে আমি তার সাথে আছি। শুভেন্দু অধিকারী, তুমি তোমার বাপের জমি ভাগ করছো? আমি শুভেন্দু অধিকারীকে জানতে চাইছি, তোমার জমিদারি ভাগ করতে চাইছো? এরা দেশের জনগণের ট্যাক্সের টাকা। তুমি তোমার বাপের জমিদারি বেচে তুমি এখানে আসোনি, বা তোমার বাপের জমিদারি ভাগ করার কথা বলা হয়নি। পশ্চিমবঙ্গে 35% মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে, তুমি তাদেরকে অসম্মান করতে পারো না। আগামী দিনে রাস্তায় নেমে আমরা হক আদায় করব। গণতন্ত্র এটাই বলে, যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগিদারি। প্রতি মানুষের ভোটের ভ্যালু এক। তুমি কে হে? মুসলিম সম্প্রদায়ের মানুষ আজকে তাদের যুবক যুবতীরা যে অনাহারে থাকে, যে কষ্ট করে রাষ্ট্র সেবা দিচ্ছে, সেই সেবা তুমি কোনোদিনই দিতে পারবে না। আজকে এই মুসলিম সম্প্রদায় শুধু নয়, শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, ওবিসি সম্প্রদায়ের মানুষরা আজকে ভারতের বাইরে গিয়ে তারা চাকরি বাকরি করে, সেই টাকাটাকে রেমিটেন্স বলে। সেই রেমিটেন্স দিয়ে ভারতবর্ষে আসে। জানো শুভেন্দু অধিকারী, তোমাদের সংখ্যায় 2%, নিজেদেরকে ব্রাহ্মণ বলো। পশ্চিমবঙ্গে আছো তুমি 2% মানুষ, আজকে তুমি 98% মানুষের ওপর ছড়ি ঘোরাবার চেষ্টা করছো। আগামী দিনে এটা হতে দেবো না আমরা। যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগিদারি। এই রেমিটেন্স আসে বিদেশ থেকে। এই রেমিটেন্স কারা আনে? এই মুসলিম যুবক যুবতীরা, এই আদিবাসী সন্তানরা, শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষরা, ওবিসি সম্প্রদায়ের মানুষরা। তারা আরব, আমেরিকা, লন্ডন, ব্রিটেন বিভিন্ন জায়গায় তারা কাজকর্ম করে, সেই টাকা তারা পাঠায় আমাদের দেশে। সেই রেমিটেন্সের টাকা দিয়ে তেল কেনা হয়, বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য কেনা হয়। হ্যাঁ, আর তুমি 2% ব্রাহ্মণ এখানে এসে তুমি বলছো মুসলিমদেরকে হটাও, চামড়া গুটিয়ে দেবো। আগামী দিনে আমরা রাস্তায় আছি, কে কার চামড়া গোটায় আমরা দেখে নেব। আজকের মমতা ব্যানার্জি, আপনারা যারা দেখছেন আমার ভিডিওটি, প্লিজ আপনারা শেয়ার করুন। পশ্চিমবঙ্গের রাজনীতি কিন্তু তৃণমূল, সিপিএম এইসব কিচ্ছু না। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ব্রাহ্মণরা রাজত্ব করছে। তারা মাত্র 2%, আর তার 13% উপব্রাহ্মণরা রয়েছে। 15% মানুষ কিন্তু পশ্চিমবঙ্গের 100% সম্পদ তারা ভোগ করছে, রাজনৈতিক ক্ষমতা ভোগ করছে। আমরা চাইছি আগামী দিনে এই 85% মানুষের থেকে মুখ্যমন্ত্রী হবে 85%, যারা, কারণ গণতন্ত্র এটাই বলে, যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগিদারি। আজকের মুসলিম, শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, ওবিসিরা আছে 85%। আজ 75 বছর হয়ে গেল, বাংলায় কেন মুখ্যমন্ত্রী হলো না এই 85% মানুষের মধ্যে? তাহলে 15% মানুষটি ঠিক করে দেবে 85% মানুষের ভাগ্য? এটা কখনোই হতে পারে না। এটা গণতন্ত্র বিরোধী, এটা সংবিধান বিরোধী, এটা দেশ বিরোধী। 85% মানুষকে কখনো 15% মানুষ চালাতে পারে না। এটা গণতন্ত্র, এটা রাজতন্ত্র নয়। তাহলে 15% মানুষ যদি 85% মানুষকে পরিচালনা করে এবং তাদের গাল মন্দ দেয়, তাহলে এটা সংবিধান বিরোধী, এটা দেশ বিরোধীর কাজ করছে শুভেন্দু অধিকারী। এর আগামী দিনে আমরা রাস্তায় নেমে এর আন্দোলন করব। ভারতের সংবিধান, বাবা সাহেব আম্বেদকরের সংবিধান কিভাবে বাঁচাতে হয় আমরা বাঁচাবো। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। প্রতিটি মানুষের অধিকার রয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থানের, তার সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, আপনার অর্থনৈতিক অধিকার রয়েছে। প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত করতে হবে, জাতি ধর্ম নির্বিশেষে। আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন মিডিয়াতে আমরা দেখি, ভারতের বেশ কিছু মিডিয়াতে দেখছি আমরা সবসময় হিন্দু মুসলিম কেন খবর পরিবেশন করা হচ্ছে? কেন? মুসলিমরা কি করেছে? হ্যাঁ, মুসলিমরা কি করেছে? তাদেরকে
স্টিগমা লাগাবার চেষ্টা করে দেওয়া হচ্ছে। এটা গণতন্ত্র বিরোধী। পশ্চিমবঙ্গে 85% শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ, যাদের ডিএনএ এক। এই 85% মানুষকে পরিচালনা করতে চাইছে এই 15% মানুষ। আজকে শুভেন্দু অধিকারী নিজেকে ব্রাহ্মণ বলে, আমি অধিকারী ব্রাহ্মণ। অভিষেক ব্যানার্জি নিজেকে বলে আমি মুখা বন্দ্যোপাধ্যায়। তাহলে ব্রাহ্মণের লড়াই হচ্ছে, সে লড়াই আমরা কেন থাকবো? সেখানে আমাদের সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার কিছুই পায় না। আমাদের বাবেরা, আমাদের মায়েরা অসুস্থ হয়ে গেলে সরকারি হসপিটালে নিয়ে যায়, সেখানে বিনা চিকিৎসায় তারা মারা যায়। এই হসপিটাল থেকে ওই হসপিটালে নিয়ে যেতে, অথচ আমরা তাদের ট্যাক্সের টাকা ভরি। আজকের আমার বাচ্চাটাকে প্রাইমারি স্কুলে ভর্তি করি, অভিষেক ব্যানার্জি কি তার বাচ্চাটাকে সরকারি স্কুলে ভর্তি করবে? না শুভেন্দু অধিকারী তার আত্মীয় স্বজনকে সরকারি স্কুলে পড়ায়? না মমতা ব্যানার্জির ফ্যামিলির লোকেরা তাদের বাচ্চাদের সরকারি স্কুলে পড়ায়? আজকে তারা সরকারি স্কুলে পড়ায় না। সরকারি স্কুলগুলো কারায় পড়ে? আমাদের এই মুসলিম সম্প্রদায়, পিছিয়ে পড়া আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, সেই স্কুলগুলোকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই মমতা ব্যানার্জির সরকার আর এই কোর্টের চক্রান্তে। এই সরকার আর কোর্টের চক্রান্তে সেই স্কুলগুলোকে শিক্ষক দেওয়া হচ্ছে না। আমরা বুঝি না? আজকের আগামী দিনে পশ্চিমবঙ্গের এই 85% মানুষ, তাদের একজোট হতে হবে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছাতার তলায় আসতে হবে। তার যে অধিকার, তার সামাজিক অধিকার, তার রাজনৈতিক অধিকার, তার অর্থনৈতিক অধিকার তাদেরকে পাইয়ে দিতে হবে এবং বুঝে নিতে হবে। এই 15% মানুষের গোলামি আর আগামী দিনে চলবে না। আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করব। এই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এই শুভেন্দু অধিকারী, এরা মাত্র পশ্চিমবঙ্গে আছে 2%, আমাদের অপমান করে। আমরা এখানকার ভূমিপুত্র। আমি মজনু লস্কর বলছি, আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মুসলিম সম্প্রদায়ের আমাদের ডিএনএ এক। আপনি যে কোনো জায়গায় ডিএনএ টেস্ট করুন, একজন আদিবাসী, একজন শিডিউল কাস্ট, একজন মুসলিম সম্প্রদায়ের যুবকদের ডিএনএ টেস্ট করুন, দেখবেন এক পাবেন। কিন্তু এই চ্যাটার্জি, ব্যানার্জি, এই যে শুভেন্দু অধিকারী, এদের কিন্তু ডিএনএ কিন্তু আমাদের সাথে মিলবে না। অর্থাৎ এর দ্বারা প্রমাণ হয় এই দেশ আমার, এর রাজ্য আমার, ভূমিপুত্র আমরা এখানকার মুসলিম, আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আমরা এখানকার ভূমিপুত্র। আমাদেরকে আজকের এনআরসি, এনপিআর করে আমাদের রাজ্যের বাইরে বার করতে চাইছে এই 2% ব্রাহ্মণ, যাদের পদবি হচ্ছে ওই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তিনি একজন ব্রাহ্মণ, আর বিরোধী দলনেতাও শুভেন্দু অধিকারী, সে একজন ব্রাহ্মণ। ব্রাহ্মণের খেলা হচ্ছে, বাইনারি চলছে। আর এনপিআর এনআরসি করে দেখো, রাস্তায় নেমে আমরা রুখে দেবো। আমরা এখানকার ভূমিপুত্র, আদিবাসী, সংখ্যালঘু, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ। আমরা যেমন বাংলাকে ভাগ চক্রান্ত রুখে দিতে চেয়েছিলাম, সেইভাবে এনপিআর এনআরসি করে দেখো, আমরা রাস্তায় নামবো। দিদি আর দাদার বিদ্বেষে, সাম্প্রদায়িক বিদ্বেষ, সেই বিদ্বেষের মাধ্যমে গরিব মানুষের উন্নয়ন রক্ষা যাবে না। আইএসএফ রাস্তায় আছে। ভালো থাকবেন। পারলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং সবাইকে বলুন, পশ্চিমবঙ্গে যে লুট চলছে, সৌরভ গাঙ্গুলিকে 1 টাকায় জমি দিচ্ছে কেন? কে হেসে? তার কোনো ব্যবসা আছে, তার কোনো পরিকল্পনা আছে, না তার অর্থ আছে, না তার কোনো ক্রেডেনশিয়াল আছে? 1 টাকার বিনিময়ে সৌরভ গাঙ্গুলি একজন ব্রাহ্মণ, তাই মমতা ব্যানার্জি ব্রাহ্মণ, তাই 1 টাকায় দিচ্ছে। কই একে আরাবুলের ভাইকে 1 টাকায় জমি দেওয়া হোক না। আরাবুলের ভাইয়ের তো কোনো কলকারখানা নাই, তার তো অভিজ্ঞতা নেই। বা শওকত মোল্লার ভাইকে 1 টাকায় দুক, বা হাঁসদার ভাইকে 1 টাকা দুক। 1 টাকার বিনিময়ে প্রায় 500 বিঘা জমি সৌরভ গাঙ্গুলিকে দেওয়া হচ্ছে না। সৌরভ গাঙ্গুলি একজন ব্রাহ্মণে পীড়িত হচ্ছে না। এদিকে হিন্দু মুসলিম করে রেখেছো। হিন্দু মুসলিম করে কিন্তু ব্রাহ্মণরা পশ্চিমবঙ্গের সম্পদ লুট করে নিচ্ছে। আপনাদের যেদিন চোখ খুলে দেখবেন, সেদিন সম্পদ লুট হয়ে গেছে, আর আপনারা রাজ্য চালাতে পারবেন না। আপনারা চোখ খুলে দেখুন পশ্চিমবঙ্গে কারা লুট করছে। 2% ব্রাহ্মণ এবং তার উপর ব্রাহ্মণ 13%, 15% মানুষ কিন্তু পশ্চিমবঙ্গের সম্পদ লুট করছে। আর এই 85% মানুষ আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব আর মুসলিম সম্প্রদায়ের যুবতীরা তারা না খেতে পেয়ে টিবি রোগে মারা যাচ্ছে, এবং তাদের পেটের দায়ে অন্য রাজ্যে গিয়ে তারা, অন্য দেশে গিয়ে তারা পেট চালাতে গিয়ে তারা কাজে যোগ দিচ্ছে। আজকে বাংলায় শ্মশানে পরিণত করেছে এই ব্রাহ্মণরা। এই চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, চট্টোপাধ্যায়, দেখুন এসএসসি স্ক্যাম বলুন, যত সমস্ত স্ক্যাম বলুন, এরাই কিন্তু মূল স্ক্যামের 12%, মানে অর্থাৎ সিংহভাগ টাকাই এরাই হরণ করেছে, এরাই
লুট করেছে। আপনি দেখুন খাদ্য কেলেঙ্কারি দেখুন, চাকরি কেলেঙ্কারি দেখুন, পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে মানিক ভট্টাচার্য থেকে সব এরা ব্রাহ্মণ। এইভাবে আপনারা দেখা শুরু করুন, বাংলার পলিটিক্স বদলে যাবে। তবে আপনার ছেলের জন্য শিক্ষা স্বাস্থ্যের জন্য লড়াই করতে পারবেন। নাহলে এই যদি তৃণমূল বিজেপি এইভাবে দেখেন, তাহলে আপনি যেমন সাফারার, আপনার পরবর্তী প্রজন্ম সাফারার হবে। তারা কোনো দিন ভালো স্কুলে যেতে পারবে না, ভালো শিক্ষা পাবে না, দাসে পরিণত হবেন। সেই জন্য সবার কাছে করজোড়ে অনুরোধ, আপনারা গণতন্ত্রে প্রেমী যারা আছেন তারা রাস্তায় নামুন। আপনাদের কল কারখানা, কর্মসংস্থানের জন্য, শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য রাস্তায় নামুন। হিন্দু মুসলিম ব্যাপারটা ভুলে যান। হিন্দু মুসলিম করে করে এরা কিন্তু লুট চালাচ্ছে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে। যেমন মোদির কোমর ভেঙে গেছে, মোদি আর কখনো উঠে দাঁড়াতে পারবে না। তাই মমতা ব্যানার্জি দেখবেন আগামী দিনে এমন এমন কিছু কার্যকলাপ করবে, বিজেপিকে উৎসাহ দেবে। কারণ যদি হিন্দু আর মুসলিম ব্যাপারটা করা যায়, তাহলে দেখবেন সাধারণ বেশিরভাগ মানুষের উন্নয়ন থেকে পিছিয়ে রাখা যায়। তাদের সামাজিক অধিকার, তাদের স্বাস্থ্যের অধিকার, তাদের কর্মসংস্থানের অধিকার, এগুলো সব ভুলিয়ে রাখা যায়। এটা একটা চক্রান্ত।